Anybody hear me? Anybody hear me? Yes, Walaikum sir. salam. Walaikum salam. তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? ওকে, পার্টিসিপেন্ট কয়জন, এই কোন জায়গায় দেখা যায় জানি পার্টিসিপেন্ট? ও এই যে 37। আচ্ছা 37 কেন? ওই দিন তো অনেক হইলো। ও বুঝতে পারছি। Okay, today we'll discuss about HIV infection, another STD. Before about HIV, in the previous class, we have discussed about syphilis. Syphilis কি কমপ্লিট হয়েছিল ওই দিন? তোমাদের কারো কি মনে আছে? Anybody here, or can you tell me, is it complete syphilis in previous class? Complete. সিফিলিস আমরা কি পড়ছি? নিউরোসিফিলিস কমপ্লিট নাকি? গামা টারশিয়ারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস কমপ্লিট, ইনভেস্টিগেশন অফ দ্য সিফিলিস কমপ্লিট, ট্রিটমেন্ট অফ দ্য সিফিলিস কমপ্লিট। ক্লিয়ার? Yes. Six participant. তাহলে তোমরা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা সিফিলিস থেকে, যে সিফিলিসের ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমরা কি টেস্ট করি? কিছু আছে স্পেসিফিক, কিছু আছে নন স্পেসিফিক। এটা পড়াইছি না? No, sir, এটা পড়াই নাই। এটা পড়াই নাই তো সেটা বললো যে পড়াইছি, তাহলে তুমি গত ক্লাসে আসো নাই। প্রাইমারি সিফিলিস শেষ করছিলেন? স্যার প্রাইমারি ডায়াগনোসিস সিফিলিস, অফ শ্যাঙ্ক্রয়েড পর্যন্ত আপনার পড়াইছি স্যার। ও শ্যাঙ্ক্রয়েড। Yes, sir, and clinical features of secondary syphilis, sir, ও পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, তাই তো। তাহলে দেন আসো লেট সিফিলিস। লেটেন্ট সিফিলিস তো লেটেন্ট, নো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। লেট সিফিলিস এর ভিতরে একটা আছে টারশিয়ারি কিউটেনিয়াস, which is also called gamma. গামাটা সিফিলিস। গামা হলো এক ধরনের ক্রনিক গ্রানুলোমেটাস ইনফ্লামেশন, নন কেজিয়েটিং গ্রানুলোমেটাস ইনফ্লামেশন হয়, নন কেজিয়েটিং granulomatous inflammation in the skin, which is gradually may involve the bones, producing pulse out ulcer and destruction of the skin and bones. It may also occur in the other parts of the body, in the mucous membrane, or even the brain, or even the spinal cord. This gamma, ক্রনিক নন কেজিয়েটিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, একটা বড় একটা নোডিউল হবে,
টিউমারের মতো একটা নোডিউল হবে সাবকিউটেনিয়াস, সেটা দেন আলসার হয়ে যাবে, সেটা ভিতরের দিকে ইনভেড হয়ে যাবে, ঢুকে বোনস ইনভলভ করবে। ইউজুয়ালি স্কিনে হয়, বাট মে অকার ইন দ্য আদার পার্টস অফ দ্য বডি, ইভেন ইন দ্য ব্রেইন, স্পাইনাল কর্ড। এটা গামা। তো এইটাকে কিন্তু নিউরোসিফিলিস বলে না। এটা স্পাইনাল কর্ড বা ব্রেইনে এফেক্ট করলেও এই গামাকে কিন্তু নিউরোসিফিলিস বলে না। নিউরোসিফিলিস হলো সিফিলিসের জীবাণুটা যখন ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে। ব্লাড ব্রেইন ব্যারিয়ার, আমরা জানি কি অনেক অর্গানিজম আছে যেগুলা ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করতে পারে না, বাট সিফিলিস মে cross the blood-brain barrier and affects the brain, parenchyma, meninges, spinal cord, may affect by spirochete. Usually after several years. So it is called late syphilis. Patient may present to you with the features of meningitis. মেনিনজাইটিসের ফিচার কি আমরা সবাই জানি না? জ্বর আসবে, ফিভার থাকবে, দেন নেক রিজিডিটি, পেশেন্ট ইভেনলি কনফিউশন, কমাও হতে পারে, কমাতে চলে যেতে পারে। এটাই জানো তো মেনিনজাইটিসের ফিচার। আর যখন প্যারেনকাইমা ইনভলভ করবে তখন ফিচার আসবে, তখন পেশেন্টের কি হবে? ডিমায়ালিনেশন হবে, নার্ভগুলোর ডিমায়ালিনেশন হবে। তখন পেশেন্ট, আমাদের কাজী নজরুল ইসলাম ছিল না, তার কি হয়েছিল? নিউরোসিফিলিস হয়েছিল ভাইয়া, ডিমেনশিয়া ডেভেলপ করছিল, ডিমেনশিয়া। বাট ইট মে ইন দ্য ফিচার্স অফ এনকেফালাইটিস or it may feature of stroke like hemiparesis, hemiplegia, paraplegia, এইগুলা হইতে পারে যখন ব্রেইন ইনভলভ করবে। ডিমেনশিয়া এইগুলা হবে। ক্লিয়ার? নিউরোসিফিলিসে কি হবে? তাহলে নিউরোসিফিলিসটা হলো অ্যাকচুয়ালি পেশেন্টের সিফিলিসের একটা কমপ্লিকেশন। সিফিলিস যদি আর্লি স্টেজে তুমি ট্রিটমেন্ট না করো, primary syphilis, which is chancre, and secondary syphilis, there are many clinical features or skin presentation of secondary syphilis which may spontaneously resolve with or without treatment after several weeks. Then subsequently patient may develop neurosyphilis or cardiovascular syphilis, and when it involves the spinal cord, it impaired the peripheral sensation, produced loss of peripheral sensation, and subsequently tabes dorsalis. Tabes dorsalis is a clinical manifestation of neurosyphilis. Have you heard the name tabes dorsalis? Neuropathy. এক ধরনের নিউরোপ্যাথিক আলসার, টেবিস ডরসালিস। ক্লিয়ার? যখন সিফিলিসটা স্পাইনাল কর্ডকে ইনভলভ করবে তখন টেবিস ডরসালিস ডেভেলপ করবে। তাহলে আর সেকেন্ডারি সিফিলিস তো বললাম, টারশিয়ারি কিউটেনিয়াস, ইন শর্ট this is more or less enough. Then আসো তোমরা ইনভেস্টিগেশন। আচ্ছা, how you will diagnose a case of syphilis? আমরা মেইনলি প্রাইমারি সিফিলিস এন্ড সেকেন্ডারি সিফিলিস ডায়াগনোসিস করার ক্ষেত্রে আলোচনা করব।
নিউরোসিফিলিস যখন সাসপেক্ট করব তখন অবশ্যই নিউরোসিফিলিস ডায়াগনোসিস করার জন্য কি করব? নিউরোসিফিলিস ডায়াগনোসিস করার জন্য সিএসএফ ফ্লুইড স্টাডি করব, সিএসএফ এ বিডিআরএল করব, সিএসএফ এফটিএবিএস করব, এইগুলো করব নিউরোসিফিলিস ডায়াগনোসিস। আচ্ছা, প্রাইমারি সিফিলিস আর শ্যাঙ্কার তুমি কিভাবে ডায়াগনোসিস করবে? একবারে ডাইরেক্ট টেস্ট। শ্যাঙ্কার যেখানে আলসার থাকবে, পেইনলেস আলসার, সেইখান থেকে আমরা এক্সুডেটিভ ফ্লুইড নিয়ে কি করব? ডিজিআই টেস্ট, ডার্ক গ্রাউন্ড ইলিমিনেশন টেস্ট। ক্লিয়ার? এই তোমরা কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তো নাকি? Yes. তাহলে আমরা কি করতে পারি? ডাইরেক্ট টেস্ট, ডার্ক গ্রাউন্ড ইলিমিনেশন টেস্ট। সোজা কথা, ডাইরেক্ট এক্সুডেটিভ স্মিয়ারটা নিয়ে মাইক্রোস্কোপের নিচে ডাইরেক্ট পরীক্ষা করলে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। মাইক্রোস্কোপের নিচে আমরা কি দেখবো? স্পাইরোকিট। স্পাইরোকিট স্পাইরাল শেপ, স্পাইরাল শেপ এক ধরনের ছোট ছোট ব্যাকটেরিয়া পাওয়া যাবে যেগুলোর সেল ওয়াল থাকবে না। আর কি করতে পারি? সেটাও যদি না হয় তাহলে এটা কনফার্মেটরি না, পাওয়া যাইতে পারে, নাও যেতে পারে। কারণ জীবাণু যদি একেবারে মিনিমাম মাইক্রো অর্গানিজম থাকে, may false negative result. For this reason, we can use fluorescence, direct fluorescent test, direct fluorescent antibody test, sorry, direct fluorescent DFAT, direct fluorescent antibody test. এখানে কি করব? ডাইরেক্ট এক্সুডেটিভ সিরামটা নিব, নিয়া ওটা মাইক্রোস্কোপের স্লাইডের মধ্যে আমরা ফ্লুরোসেন্ট ট্যাগ করা অ্যান্টিবডি, জিনিসটা বুঝো, বাইরে থেকে আগে থেকেই নোন অ্যান্টিবডি ফর সিফিলিস যেটা ফ্লুরোসেন্ট ট্যাগ করা থাকবে, ফ্লুরোসেন্ট ট্যাগ করা অ্যান্টিবডিটা আমরা ওই এক্সুডেটিভ ফ্লুইডে অ্যাড করে দেব। দিলেই আমরা তখন ওই অ্যান্টিবডি যেখানে যেখানে সিফিলিসের জীবাণুটা থাকবে ওইটার সাথে গিয়া ক্রস করে ফেলবে, ওইটাকে ধরে ফেলবে। এটার সাথে এরকম করতেছে কে? আচ্ছা, শুনতেছো তোমরা? আচ্ছা, তাইলে ঠিক আছে, অসুবিধা নেই। 75 জন আছে, চলবে। তাহলে যখন এই ফ্লুরোসেন্ট অ্যান্টিবডিটা গিয়া ধরে ফেলবে স্পাইরোকিটের অ্যান্টিজেনকে, তখন ওটা মাইক্রোস্কোপের নিচে ইজিলি ভিজিবল হবে। ফ্লুরোসেন্টটা জল করে মাইক্রোস্কোপের নিচে, বুঝতে পারছো? তখন এটা ইজিলি ভিজিবল হবে, তখন বোঝা যাবে। এটা একটা কনফার্মেটরি টেস্ট, ডাইরেক্ট ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট আমরা শ্যাঙ্কার থেকে ডাইরেক্ট করতে পারি। আর কি করতে পারি? ইনডাইরেক্ট টেস্ট, সেরোলজিক্যাল টেস্ট। সেরোলজিক্যাল টেস্টের ভিতরে আছে স্পেসিফিক, কিছু আছে নন স্পেসিফিক। নন স্পেসিফিকটাই অ্যাভেলেবল করা হয়, সেটার নাম হলো বিডিআরএল, জেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট। মনে রাখবা এব্রিভিয়েশনটা, এলাবোরেশনটা মনে রাখবা। জেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট, আর একটা আছে আরপিআর, র‍্যাপিড প্লাজমা রিয়াজিন টেস্ট। এই দুইটা মনে রাখবা। এই দুইটাকে বলে নন স্পেসিফিক। কেন নন স্পেসিফিক? অ্যাকচুয়ালি পেশেন্টের সিরাম নেওয়া হয়, সিরামের ভিতর থাকে অ্যান্টিবডি, আর এখানে অ্যান্টিজেন ইউজ করা হয় নন স্পেসিফিক অ্যান্টিজেন, দ্যাট মিন্স নট ট্রিপোনেমাল অ্যান্টিজেন। Antigen like treponema but not treponemal antigen, which is called cardiolipin, cholesterol, lecithin antigen. মনে থাকবে? এই কার্ডিওলিপিন অ্যান্টিজেনটা এখানে ইউজ করা হয়, সেজন্য এটাকে বলা হয় নন
নন স্পেসিফিক। এটা আরো বিভিন্ন জায়গায় পজিটিভ হইতে পারে, বিভিন্ন রোগের ক্ষেত্রে ফলস পজিটিভ আসতে পারে, সেজন্য এটাকে নন স্পেসিফিক বলে। তাহলে এটা আমরা শ্যাঙ্কার ডায়াগনোসিস করার ক্ষেত্রে এই টেস্টটা করব, বাট usually এই টেস্টটা, this test is not become positive before 6 weeks of exposure. That means শ্যাঙ্কার তো হইতে পারে 3 সপ্তাহের মধ্যেই, ইভেনলি 2 সপ্তাহের শ্যাঙ্কার হইতে পারে। তাহলে মানে তখন তুমি এই টেস্টটা করলে পজিটিভ পাওয়া যাবে না, এটা আসতে মিনিমাম 6 উইকস সময় লাগবে, যেহেতু এটা একটা অ্যান্টিবডি টেস্ট। ক্লিয়ার? তাহলে শ্যাঙ্কার পাইলেই তোমরা এই টেস্ট করবা না, তোমাকে অপেক্ষা করতে হবে। তাহলে আর্লি সিফিলিসে যদি শ্যাঙ্কার তুমি বিফোর 6 উইকস কি টেস্ট করবা? ডাইরেক্ট টেস্ট। Actually, direct test is not available in everywhere, both our country and also in India. Serological test available. তাহলে স্পেসিফিক টেস্ট আর করব না, নন স্পেসিফিক আর করব স্পেসিফিক। স্পেসিফিক কি করব? টিপিএইচএ, Treponema pallidum hemagglutination test, or microhemagglutination MHIA, microhemagglutination inhibition assay. Clear? Microhemagglutination inhibition assay. FTABS, fluorescent treponemal antibody absorption test, FTABS, এটা করব। ক্যাপসিয়া আইজিএম এনজাইম ইমিউনোঅ্যাসে, ক্যাপসিয়া আইজিএম এনজাইম ইমিউনোঅ্যাসে, এটা একেবারে আর্লি, সবচেয়ে আগে আসে এটা ক্যাপসিয়া আইজিএম, ইভেনলি উইদিন 3 উইকস অফ এক্সপোজার। তাহলে স্পেসিফিক আর নন স্পেসিফিক এর মধ্যে একটা পার্থক্য হলো, স্পেসিফিক টেস্ট গুলো ইউজুয়ালি উইদিন 4 উইকস এর ভিতরে পজিটিভ আসতে পারে, বাট নন স্পেসিফিকটা ইউজুয়ালি 6 উইকস, ইটস টেক টাইম টু বিকাম পজিটিভ, মিনিমাম 6 উইকস। তো তুমি যদি এরকম কনফিউশন থাকো তখন স্পেসিফিক নন স্পেসিফিক দুইটাই অ্যাডভাইস করে দিবা। তাহলে এটা স্পেসিফিক কেন? স্পেসিফিকটা ইউজুয়ালি ফলস পজিটিভ হয় না, কারণ এখানে ডাইরেক্ট ট্রিপোনেমাল অ্যান্টিজেন ইউজ করা হয়, আর বিডিআরএল এ ডাইরেক্ট ট্রিপোনেমাল অ্যান্টিজেন দেওয়া হয় না। তাহলে কি বুঝতে পারছো ঘটনাটা? আর যদি আমরা নিউরোসিফিলিস ডায়াগনোসিস করতে যাই তখন আমরা সিএসএফ স্টাডি করব, সিটি স্ক্যান করতে পারি, স্পাইনাল কর্ড এমআরআই করতে পারি যে কোনো এরকম গামা আছে কিনা, বা ব্রেইনে প্যারেনকাইমাল কোনো চেঞ্জ আছে কিনা। আর সিএসএফ এ আমরা সেরোলজিক্যাল যে টেস্ট গুলো করব, বিডিআরএল বা এফটিএবিএস, টিপিএইচ, এইগুলো সিএসএফ এ আমরা করতে পারি। যদি সিএসএফ করে এগুলো পজিটিভ আসে তাইলে তোমাকে ধরে নিতে হবে যে he or she is suffering from neurosyphilis. Clinical manifestation may or may not be present. In case of neurosyphilis, clinical manifestation may present evenly after 10 years or more. Clear? আর in case of pregnancy তেও আমরা congenital syphilis যদি ডায়াগনোসিস করতে চাই পেশেন্টের, বা ফিটসে congenital syphilis আছে কিনা, হ্যাঁ, আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। আল্ট্রাসোনোগ্রামে কিছু
ক্লিনিক্যাল চেঞ্জ আসে সিফিলিস থাকলে, আর ফিটাল কর্ড ব্লাড নিয়েও আমরা এই টেস্ট গুলো করতে পারি। পজিটিভ আসলে ধরে নিতে হবে ফিটাস এফেক্টেড বাই সিফিলিস। তখন আমাদের এক্সট্রা কেয়ার নিতে হবে এবং প্রেগন্যান্সি ডেলিভারির পরপর অবশ্যই তাকে ট্রিটমেন্ট করতে হবে। ক্লিয়ার? এই কি শুনতেছো তোমরা? Yes, sir. তাহলে এই মোটামুটি তোমাদের সিফিলিস এইটুক জানলেই চলবে। হ্যাঁ, আরো আছে অনেক কিছু, তোমার মেকানিজম আছে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ডিটেলস তোমাদের পড়তে হবে। শর্ট নোট আসতে পারে, ধরো টেবিস ডরসালি একটা শর্ট নোট আসতে পারে, তোমাকে লিখতে হবে তখন। হ্যাঁ, ডিটেলস পড়তে হবে। শ্যাঙ্কার একটা শর্ট নোট আসতে পারে, শ্যাঙ্কার আসলে তোমরা পারবা। নিউরোসিফিলিস তোমাদেরকে হয়তো রিটেনে মনে হয় আসে না, ভাইভাই হয়তো ধরতে পারে। এনিহাউ, দেন সিফিলিসের ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মনে রাখবে একটা কথা, পেনিসিলিন পেনিসিলিন পেনিসিলিন। পেনিসিলিন ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, এটা মনে রাখতে হবে। পেনিসিলিন বিভিন্ন ধরনের পেনিসিলিন আছে। কিছু কিছু পেনিসিলিন মলিকুলার ওয়েট হাই, মোর দ্যান 500। কিছু কিছু পেনিসিলিন মলিকুলার ওয়েট কম, মানে সাইজ সাইজ ছোট আর সাইজ বড়। তার মধ্যে আছে বেনজাইল পেনিসিলিন, যেটা সাইজ বড়, সেটা আমরা ইউজ করি কোথায়? প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, আর্লি লেটেন্ট সিফিলিসে এবং লেট লেটেন্ট সিফিলিসে এবং টারশিয়ারি কিউটেনিয়াস সিফিলিসে আমরা বেনজাইল পেনিসিলিন ইউজ করি। আর নিউরোসিফিলিসে আমরা ইউজ করি প্রোকেইন পেনিসিলিন অথবা ক্রিস্টালাইন পেনিসিলিন। ডিউ টু low molecular weight, it can cross the blood brain barrier. ক্রিস্টালাইন পেনিসিলিন, এইখানে আবার বেনজাইল পেনিসিলিন দিলে কাজ হবে না, এইটা মনে রাখবা। ঠিক আছে? বাচ্চাদেরকেও সাধারণত ক্রিস্টালাইন পেনিসিলিন, congenital syphilis usually treated as a neurosyphilis by procaine penicillin or crystalline penicillin. Procaine penicillin and crystalline penicillin definitely by IV দিব, IV route of administration IV, আর benzyl penicillin IM প্যারেন্টাল রুট মনে রাখবা। এইটা ওরালি পারোরাল দিলে কোনো কাজ হবে না, মনে রাখবা। তাহলে বেনজাইল পেনিসিলিন একটা ডোজ মনে রাখবা, 2.4 মিলিয়ন ইউনিট অথবা মেগা ইউনিট। 2.4 মিলিয়ন ইউনিট অথবা মেগা ইউনিট IM single dose in case of early syphilis, and in case of late syphilis, that means late latent and কি tertiary cutaneous or gammatus syphilis, benzaine penicillin IM 2.5 mega unit 3 dose, IM 1 stat and weekly subsequently for 3 weeks, that means 3 dose. Clear? মোদ্দা কথা, 3টা ইনজেকশন দিব, 3বার দিব, 2.4 মেগা ইউনিট করে 7 দিন পর পর 3টা ডোজ দিব। আর্লি সিফিলিসে, লেট সিফিলিসে, সরি লেট সিফিলিসে, আর্লি সিফিলিসে একটা ডোজ দিব। বুঝা গেছে? ওকে, তাহলে সিফিলিসের আর কিছু কি তোমাদের জানার আছে বা বাকি আছে? আমরা ক্লাসিফিকেশন পড়লাম, ডায়াগনোসিস পড়লাম, ক্লিনিকাল পিকচার পড়লাম, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এই তো।
আর যদি কেউ পেনিসিলিনে সেনসিটিভ থাকে তাদের ক্ষেত্রে কিছু অপশন আছে। সেপ্ট্রাক্সন দিতে পারি, সেপ্ট্রাক্সন, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন অর ডক্সিসাইক্লিন দিতে পারি। সেপ্ট্রাক্সন দিলে 1 গ্রাম IM or IV for 7 days. Doxycycline 100 milligram twice daily for 28 days. Usually যদি নিউরোসিফিলিস না হয়, নিউরোসিফিলিস হইলে বা প্রেগন্যান্সি হইলে এইগুলা দেয়া যাবে না, তখন অবশ্যই পেনিসিলিন দিতে হবে। এখন একটা পেশেন্ট সেনসিটিভ টু পেনিসিলিন, সেনসিটিভ হলে কি হবে বলো? কেউ যদি পেনিসিলিনের প্রতি সেনসিটিভিটি থাকে তাহলে তাকে পেনিসিলিন ইনজেকশন দিলে হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হবে, টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন তোমরা পড়ছো, অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন পড়ছো, এইগুলো হবে। এইগুলো হলে থ্রেটেন টু লাইফ, তাকে তাহলে দেয়া যাবে না। তখন কিন্তু প্রেগন্যান্সি অথবা নিউরোসিফিলিসে এই পেনিসিলিন দিয়েই চিকিৎসা করতে হবে। তাহলে বিকল্প উপায় কি? ডিসেনসিটাইজড করতে হবে পেশেন্টকে, ডিসেনসিটাইজড। মনে রাখবা কথাটা। তোমাকে জিজ্ঞেস করতে পারে পেনিসিলিনের প্রতি সেনসিটিভ পেশেন্ট, তখন কিভাবে ট্রিটমেন্ট করবা? বলবা ডিসেনসিটাইজড করে করব। ডিসেনসিটাইজড কিভাবে করবা সেটা আস্তে আস্তে তোমরা বই থেকে জেনে নিবা, আস্তে আস্তে করতে হবে, এটা উপায় আছে। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি এসটিডি তো শেষ করে দিলাম না? এইডস বললে শেষ হয়ে যাবে। আর কিছু বাকি আছে এসটিডি? গনোরিয়া, সিফিলিস, শ্যাঙ্ক্রয়েড পড়ায় দিচ্ছি নাকি? আর কি আছে? আর আর ওইরকম তোমাদেরকে আরো আছে। আচ্ছা, ওইগুলো তো তোমাদের দরকার, তোমরা শর্টে একটু জেনে রাখবা। জেনিটাল হারপিস, জেনিটাল হারপিসটা কি দেওয়া হয়, হ্যাঁ, ওইটা একটু শর্টে জেনে রাখবা। জেনিটাল হারপিস হয় হারপিস সিমপ্লেক্স ভাইরাস 1 and 2। এইটা সেক্সুয়াল এক্সপোজার হওয়ার উইদিন 1 উইক, 1 উইকের ভিতরে হয়ে যাবে। হ্যাঁ, 10 মিনিট আছে না, তুমি 4 মিনিট করো, সমস্যা নেই, থাকো, এটা পরে পড়াবো তাহলে। তাহলে মনে রাখবা মেইনলি হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 দেওয়া হয়, জেনিটাল হারপিস 1 দেওয়া হইতে পারে, এটা ইউজুয়ালি রিকারেন্ট। পার্সেন্টেজ সুজিতের কাছে ওরা দিয়ে নিবে, সুজিতের কাছে আছে সবার পার্সেন্টেজ দেয়া আছে। সুজিত দিয়ে দিবে, অসুবিধা নেই, বলবো সুজিতের কাছে দেয়া আছে। তাহলে ওইখানে একটা পেইনফুল কিছু বেসিক্যাল এন্ড স্টার হবে, পেইনফুল বেসিক্যাল হবে, বার্নিং থাকবে, পেইনফুল থাকবে, দেন ইরোশন এন্ড আলসার হবে, পেইনফুল আলসার হবে, এবং সেটা spontaneously heal within 3 weeks and no scarring, no hyperpigmentation, and it will be recur. Usually it produce no complication to male patient. Sometimes it is bothering. The problem is recur and recur repeatedly comes again, and it produce hesitating condition to male patient. But in case of female, usually asymptomatic but harmful to fetus. If she is pregnant, it is produce some congenital anomaly to produce abnormal fetus. For this reason, clinical significance of genital herpes is more important. When male is affected or diagnosed, his sexual partner
must be searched for herpes simplex type 2, usually type 2. এখানে তাহলে ইনভেস্টিগেশন কি করবা তোমরা? এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে মেইনলি ইম্পর্টেন্ট। ইনভেস্টিগেশন আমরা সেরোলজিক্যাল করি বা ডাইরেক্ট স্মিয়ার নিয়ে করতে পারি। ডাইরেক্ট স্মিয়ার ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে আমরা ভাইরাসটা ডায়াগনোসিস করতে পারি। এটা একটা ডিএনএ ভাইরাস। হার্পিস ভাইরাস একটা ডিএনএ ভাইরাস। এটা একটা এনভেলপ থাকে এবং এটা মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, মাইক্রোস্কোপের নিচে ডায়াগনোস করতে পারি। অথবা আমরা এখানে ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি দিয়ে ডায়াগনোসিস করতে পারি, অথবা সেরোলজিক্যাল টেস্ট অ্যান্টিবডি আইজিজি আইজিএম এগেইনস্ট হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। তখন এটাকে আমরা ট্রিটমেন্ট করি অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে। অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যাসাইক্লোভির, বেলাসাইক্লোভির, ফ্যামসিক্লোভির, এগুলোর নাম মনে রাখবা। ডোজ তোমাদের জানার দরকার নেই। ক্লিয়ার? হার্পিস সিমপ্লেক্স, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস মোটামুটি এটাই জানো। হ্যাঁ, একটা পেইনফুল কিছু ভেসিকল হবে। ভেসিকলটা হবে গ্রুপ, মনে রাখবো গ্রুপ ভেসিকল, একটা নির্দিষ্ট জায়গায় গ্রুপ আকারে কিছু স্মল ভেসিকল হবে। তার আগে তোমাদের জানতে হবে হোয়াট ইজ ভেসিকল, হোয়াট ইজ ব্লিস্টার, হোয়াট ইজ বুলা, হোয়াট ইজ প্যাপিউল, হোয়াট ইজ পাস্টিউল। এগুলো তোমরা জানবা, তোমাদের বইতে লেখা আছে। এটি না জানলে তোমরা ডায়াগনোসিস করতে পারবা না। প্রথমে কিছু ভেসিকল আসবে, গ্রুপ ভেসিকল, তারপর সেখানে একটা আলসার হয়ে যাবে, সেটা স্পন্টানিয়াসলি রিজলভ হয়ে যাবে। তাহলে আমরা জেনিটাল হার্পিস এটুক জানলে হবে মোটামুটি। এটা পজিটিভ অর্গানিজম, ক্লিনিক্যাল পিকচার, আর কিভাবে তোমরা ডায়াগনোসিস করবা, আর কি ট্রিটমেন্ট দিবা। কমপ্লিকেশন ইউজুয়ালি মেইলের ক্ষেত্রে নো কমপ্লিকেশন, but in case of female also no complication, but in pregnancy it produce some congenital anomaly to fetus like limb hypoplasia, microcephalus, এই ধরনের কিছু প্রবলেম তৈরি করে জেনিটাল হার্পিস। ক্লিয়ার? এই কি শুনতেছো তোমরা? Yes, sir. তাহলে তোমাদের এসটিডি মোটামুটি এইগুলা পড়লেই হবে। এখন আমরা এইচআইভিটা পড়বো। এইচআইভি তোমরা পড়বা। স্লাইড দেখতেছো? স্লাইড। এইচআইভি ভাইরাসের একটা স্ট্রাকচার দেখো, অনেকটা কোভিড-19 এর মতো। কোভিড-19 এর মতো একটা স্পাইক আছে অনেকগুলো, দেখছো না? এইগুলো অ্যাকচুয়ালি সারফেস প্রোটিন, বুঝতে পারছো? এটা এইচআইভি ভাইরাসের স্ট্রাকচার। স্লাইড দেখো। দেন দেখো, এইচআইভি একটা আরএনএ রেট্রোভাইরাস। আরএনএ রেট্রোভাইরাস মনে রাখবা। Why it is called retrovirus? Because it is a RNA virus. When enter into the human cell, it transfer into DNA virus by the enzyme of reverse transcriptase মাধ্যমে এটা ডিএনএ হয়ে যায়। সেজন্য এটাকে বলে রেট্রোভাইরাস। ক্লিয়ার? এই ক্লিয়ার করলে দুই একজনে কইও মে ক্লিয়ার, নাইলে তো আমি বুঝলাম না যে তোমরা শুনতেছো। Yes, sir. Yes, sir. ক্লিয়ার মানে তোমার ক্লিয়ার হওয়ার দরকার নাই, তুমি শুনো কিনা সেটা হলেই হইলো। ক্লিয়ার হও বা না হও। জি স্যার, ক্লিয়ার শুনি। আচ্ছা, তাহলে এইটা কিভাবে হয়? এটা সেক্সুয়াল এক্সপোজারের মাধ্যমে হবে। অবশ্যই মিউকাস মেমব্রেন এক্সপোজার হইতে হবে। ইউজুয়ালি
মিউকাস মেমব্রেন একটু অ্যাব্রাশন বা ইরোশন থাকলেই সাধারণত হয়, না হলে ইনটেক মিউকাস মেমব্রেন দ্বারা ইউজুয়ালি হয় না ইনটেক মিউকাস মেমব্রেনের মাধ্যমে। দেন এটা কি হবে, ম্যাক্রোফেজ মিউকাস মেমব্রেনে যখন এটা এফেক্ট হবে তখন ম্যাক্রোফেজ এটাকে ধরে নিয়ে চলে যাবে লোকাল লিম্ফ নোডে, সেখান থেকে এটা লিম্ফ নোড থেকে ব্লাডে ছড়ায় যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এইচআইভি অনলি ইনফেক্ট দ্য সেল হ্যাভিং CD4 রিসেপ্টর, যেই সব সেলে CD4 রিসেপ্টর থাকবে তাদেরকেই এফেক্ট করবে, কারণ CD4 রিসেপ্টর লাইক একটা রিসেপ্টর এইচআইভি ভাইরাসে আছে, সে শুধু এই রিসেপ্টরের সাথেই বাইন্ড করবে, অন্য সেলগুলোকে ধরবে না। সেরকম CD4 রিসেপ্টর কি কি সেলে এটা মনে রাখবা, লিম্ফোসাইট, মনোসাইট, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, মাইক্রোগ্লিয়া, এই কিছু কিছু ছেলে সে এফেক্ট করে। ক্লিয়ার? Yes, sir. তাহলে দেখো CD4 পজিটিভ যেই রিসেপ্টর সেল থাকে, যেই সেলে CD4 রিসেপ্টর থাকে সেই সেলের সাথে ভাইরাসটা বাইন্ড করে, সেখানে আরো কিছু রিসেপ্টর থাকে, কো রিসেপ্টর বলে সেইগুলোকে, কো রিসেপ্টর, ওইগুলোর সাথে বাইন্ড করে, যেমন T20, CCR5, CXCR4, এগুলোর কো রিসেপ্টর বলে। এগুলো কো রিসেপ্টর সাথে বাইন্ড করে ভাইরাসের যে সেল ওয়াল আছে, এটা একটা এনভেলপ ভাইরাস, আমি আগেই বলছি। সেল ওয়ালটা ফিউজড হয়ে যায় ইয়ার সাথে। হোস্ট সেল মেমব্রেন, হোস্টের যেই সেল এফেক্ট করবে ওই সেলের যে মেমব্রেন আছে ওই মেমব্রেনের সাথে ফিউশন হয়ে ভাইরাসের যে এনভেলপ বা সেল ওয়াল আছে ওটা থেকে যায় বাইরে, আউটসাইড অফ দা